হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আবারও আমরা শুরু করতে চলেছি ক্লাস 12 সেমিস্টার 3 সাতটা পাবলিকেশন বই থেকে স্থির তড়িৎ ক্ষেত্র ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড থেকে এমসিকিউ সমাধানের ক্লাস। এটা আমাদের পার্ট 2। আশা করি তোমরা সবাই পার্ট 1 দেখে কমপ্লিট করেছো। চলো তাহলে আমরা শুরু করে দিলাম আজকের ক্লাস। আজকে আমরা করছি 13 নম্বর এমসিকিউ থেকে। কি বলা হয়েছে 13 নম্বর এমসিকিউতে? একটি স্ট্যান্ডের সঙ্গে যুক্ত একটি হুক থেকে প্রত্যেকটি এল মিটার দীর্ঘ দুটি অন্তরিত সুতোর সাহায্যে দুটি ছোট গোলক ঝুলিয়ে ওদের প্রত্যেককে প্লাস কিউ আধান দেওয়া হলো। এই ব্যবস্থাটিকে স্থির কক্ষে ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহে রাখা হলো। সুতো দুটির মধ্যে কোণ কত হবে? 180 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি এবং ডি নম্বর বলেছে 60 ডিগ্রি। আচ্ছা, যখন আমরা দুটো প্লাস কিউ আধান সম্বন্ধিত এম ভর বিশিষ্ট গোলককে এল দৈর্ঘ্যের সুতো দিয়ে হুক থেকে ঝুলিয়ে দিব, যদি এটা আমরা পৃথিবী পৃষ্ঠে করি তাহলে এখানে তিনটি বল প্রযোজ্য হবে। অভিকর্ষ বলের জন্য বস্তুর ভর এমজি নিচের দিকে কাজ করবে এবং তাদের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে কুলম্বের সূত্র অনুযায়ী এবং থাকবে সুতোর টান, তাই না? এবার আমরা ছবিটা ড্র করার চেষ্টা করি। ধরলাম প্রথমত আমরা এটা কোশ্চেন নম্বর 13, তাই তো? আমরা গোলক দুটিকে পৃথিবী পৃষ্ঠে ঝুলিয়ে দিলাম। এটা হলো আমাদের হুক। এখান থেকে দুটো এল দৈর্ঘ্যের সুতোর সাহায্যে যখন গোলক দুটিকে ঝুলিয়ে দিব, এখানেও প্লাস কিউ আধান আছে, সম আধান বলেছে, তাই না? এই গোলকটিতেও প্লাস কিউ আধান আছে এবং প্রত্যেকের ভরও দেওয়া ছিল এম। আচ্ছা, ভরটা আমি এইখানে লিখলাম এম এবং এটারও ভর এম। তাহলে এর জন্য এমজি কাজ করবে নিচের দিকে, এমজি কাজ করবে নিচের দিকে, সঙ্গে এদের মধ্যে যে কুলম্বীয় বিকর্ষণ বল, যেহেতু দুটোই পজিটিভ আধান, সেটা কাজ করবে এই বরাবর, তাই না? বিকর্ষণ বল কাজ করবে এই বরাবর, এটাকে বলে দিলাম আমি এফ। এই ক্ষেত্রেও বিকর্ষণ বল কাজ করবে এফ এবং এই সুতো বরাবর কাজ করবে সুতোর টান টি। এর ফলে ধরলাম যে পৃথিবী পৃষ্ঠে গোলক দুটোর মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হলো থিটা। এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরা হলো। ওকে, তাহলে যখন আমাদের গোলক দুটো পৃথিবী পৃষ্ঠে ছিল তখন তাদের মধ্যে অ্যাঙ্গেল হলো থিটা, কারণ এই ক্ষেত্রে তিনটা বল প্রযোজ্য হচ্ছে এমজি, এফ এবং সুতোর টান টি। এইবার যখনই আমরা এই সিস্টেমটাকে কোনো কৃত্রিম উপগ্রহে নিয়ে চলে যাব, যদি আমরা এই সিস্টেমটাকে কোনো কৃত্রিম উপগ্রহে নিয়ে চলে যাই, স্যাটেলাইটে নিয়ে চলে যাই, সেই ক্ষেত্রে আমরা জানি কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে অভিকর্ষ বল যেটা, সেটা হয়ে যাবে শূন্য। অভিকর্ষ বল যদি শূন্য হয়ে যায় তাহলে আমরা জি পাবো না কমন। এর ফলে এই যে এমজি সেটা হয়ে যাবে শূন্য, তাই না? এই এমজিটা বাদ হয়ে যাবে। এরপর যদি এমজি না থাকে তাহলে সুতোর টানও শূন্য হয়ে যাবে। এই ক্ষেত্রে এমজি ইজ ইকাল টু শূন্য, টি ইজ ইকাল টু শূন্য। শুধুমাত্র থাকবে কে? শুধুমাত্র থাকবে কুলম্বীয় বিকর্ষণ বল। সেই জন্য আমাদের যে গোলক দুটো যারা পরস্পরকে বিকর্ষণ করছে, তারা সম্পূর্ণ বিকর্ষণ বলের সাহায্যে পরস্পরের মধ্যে যে অ্যাঙ্গেলটা করবে সেটা হয়ে যাবে 180 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা দেখতে পাবো গোলক দুটো, এটা হলো হুক, হুকের একদিকে থাকবে একটা গোলক, হুকের অপর দিকে থাকবে আরেকটা গোলক। এটা প্লাস কিউ, এটা প্লাস কিউ কমন। তাহলে এই যে অ্যাঙ্গেল সেটা হয়ে যাবে 180 ডিগ্রি। ওকে, তো আমাদের কোন অপশানটা হবে? এটা হবে অপশান এ। 13 নম্বরের অপশান এ 180 ডিগ্রি, উত্তর হবে 180 ডিগ্রি। ওকে, এরপর আমরা চলে যাব আমাদের 14 নম্বর কোশ্চেনে। 14 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? একটি আলফা কণা হলো হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস। এর ভর m ইজিক্যাল টু 6.64 ইন্টু 10⁻⁻27 কেজি। আধান 2e
ইজিক্যাল টু 3.2 ইন্টু 10⁻⁻19 কুলম দুটি আলফা কণার মধ্যে তড়িৎ বিকর্ষণ বল এবং মহাকর্ষীয় আকর্ষণের অনুপাত নির্ণয় করো। আচ্ছা, এখানে আলফা কণার ভর দেওয়া আছে, আধান দেওয়া আছে। দুটো আলফা কণার মধ্যে একবার আমরা কুলম্বের সূত্র ব্যবহার করে তড়িৎ বিকর্ষণ বলটা বের করব এবং নিউটনের মহাকর্ষ সূত্র দিয়ে আমরা মহাকর্ষ বল বের করব, তাদের অনুপাত করব। সিম্পল এটা। আচ্ছা, তাহলে আমি এই জায়গাটা ক্লিয়ার করে দিলাম। 14 নম্বর আমাদের প্রদত্ত কি কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে আলফা কণার ভর, আলফা কণার ভর m সমান দেওয়া আছে 6.64 ইন্টু 10⁻⁻27 কেজি এবং আলফা কণার যে আধান সেটাকে আমি বলে দিলাম কিউ, এটা দেওয়া আছে 3.2 ইন্টু 10⁻⁻19 কুলম। এবার আমরা একবার কুলম্বের সূত্র প্রয়োগ করে তড়িৎ বল এবং নিউটনের মহাকর্ষ সূত্র প্রয়োগ করে বের করে নেব মহাকর্ষ বল। তারপরে লিখে দিই, ধরি দুটি আলফা কণা পরস্পর থেকে আর দূরত্বে অবস্থিত। কমন। অতএব তড়িৎ বল একে আমি বললাম F1 সমান হ্যাঁ, তাহলে আমাদের এসআই পদ্ধতিতে করতে হবে। কুলম কেজি দেওয়া আছে, কে Q1 Q2 বাই R স্কোয়ার সমান 1/4 পাই এপসাইলন 3. যেহেতু দুটো আধানই সমান 3.2 ইন্টু 10⁻⁻19 তার স্কোয়ার আর R স্কোয়ার, এটা থাকলো। ওকে, এবং মহাকর্ষ বল এটাকে বললাম আমি F2 G M1 M2 বাই R স্কোয়ার। এবার M1 M2 একই, G হলো মহাকর্ষীয় ধ্রুবক, এটার মান 6.67 ইন্টু 10⁻⁻11। M1 M2 কেজিতেই আছে 6.64 ইন্টু 10⁻⁻27, এটাকেও আমি স্কোয়ার করে দিলাম বাই R স্কোয়ার। এবারে কি বলেছে, আমাকে এটার অনুপাত করতে বলেছে, তাই তো? আচ্ছা, এখানে 1/4 পাই এপসাইলন নটের মানটাও আমরা বসিয়ে দিতে পারি। চলো একবারে বসিয়ে দেব। তাহলে আমরা অনুপাত করব F1 বাই F2। F1 এটা 1/4 পাই এপসাইলন নটের মান হলো 9 ইন্টু 10⁹, উপরে থাকছে 3.2 ইন্টু 3.2 ইন্টু 10⁻⁻38, নিচে R স্কোয়ার। F2টা নিচে আছে, তাই এই পোর্শনটা উল্টে যাবে, R স্কোয়ারটা গেলে উপরে, এটা চলে আসবে নিচে। 6.67 ইন্টু 10⁻⁻11 ইন্টু 6.64 ইন্টু 6.64 ইন্টু 10⁻⁻54। ওকে, এইবার আমাদের সিম্পলি ক্যালকুলেশন করতে হবে। এই R স্কোয়ারের সঙ্গে R স্কোয়ার কেটে যাবে, দেখা যাবে এটা ক্যালকুলেশন করে আমরা যে পাবো সেটা হচ্ছে 3.1 ইন্টু 10⁻35। ওকে, 10⁻35। এই গেল আমাদের কোশ্চেন নম্বর 14 নম্বরের কোশ্চেন। তাহলে কোন অপশানটা মিলবে? অপশান এ।
এটা হয়ে যাবে আমাদের অপশান এ কমন। এরপর আমরা চলে যাব আমাদের 15 নম্বর কোশ্চেনে। 15 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, কুলম্বের সূত্রে এ ফিজিক্যাল টু কে Q1 Q2 বাই আর স্কোয়ার তে ধ্রুবক কে এর মান সিজিএস এককে কত হয়। আচ্ছা, এটা আমরা সবাই জানি যে কুলম্বের যে সূত্র সেখানে যেটা কে সিজিএস পদ্ধতিতে তার মান হয় 1/k এবং এসআই পদ্ধতিতে তার মান 1/4πε0। 15 নম্বর অঙ্ক, এখানে বলা হয়েছিল এফ ইজিক্যাল টু কে ড্যাশ Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার এই কে ড্যাশ সিজিএস পদ্ধতিতে কত আমাদের বের করতে হবে। আমরা জানি কে ড্যাশ ইজিক্যাল টু হয় 1/k। তাহলে কোন অপশানটা হবে, অপশান বি। এরপর আমরা শুরু করলাম 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, 20 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি আহিত গোলকের তলদেশ থেকে 18 মিলিগ্রাম ভরের একটি জলকণা পড়ে গেল। জলকণাটি গোলক থেকে 10⁻⁹ কুলম্ব আধান লাভ করলো। গোলকটিতে অবশিষ্ট আধানের পরিমাণ 2.5 × 10⁻⁶ কুলম্ব হলে জলকণাটি 30 সেন্টিমিটার পতনের পর কত বেগ লাভ করবে। আচ্ছা, তাহলে দেখো এই গেল আমাদের একটা বড় গোলক যার মধ্যে কিছু আধান ছিল, যার ব্যাসার্ধ দেওয়া হয়েছে 20 সেন্টিমিটার। এই গেল ব্যাসার্ধ আর 20 সেন্টিমিটার এবং এখান থেকে একটা জলকণা পড়ে গেল, ঠিক আছে। এবার যে জলকণাটা পড়ে গেল তার ভর দেওয়া হয়েছে 18 মিলিগ্রাম এবং তার আধান দেওয়া হয়েছে 10⁻⁹ কুলম্ব। এই এবং গোলকের মধ্যে যে অবশিষ্ট আধান থেকে গেল সেটা দেওয়া হয়েছে 2.5 × 10⁻⁶ কুলম্ব। এটাকে আমরা বললাম Q1 এবং এই আধানটাকে আমরা বললাম Q2। এবং এই যে জলকণাটা সেটা 30 সেন্টিমিটার পতনের পর আমাদের বেগ বের করতে হবে, এর অন্তিম বেগ কত হবে, ভি আমাদের বের করতে হবে। ওকে, তো এইখানে কাজ করছে দুটো বল, একটা হলো এই আধান এবং এই আধানের মধ্যে বিকর্ষণ বল এবং সঙ্গে যেহেতু বস্তুটার ভর দেওয়া হয়েছে 18 মিলিগ্রাম সেখানে কাজ করবে এর ওজন বল অর্থাৎ যে অভিকর্ষ বল, ঠিক আছে। সেটা পৃথিবীর অভিকর্ষ বল এই 18 মিলিগ্রাম ভরের বস্তুকে নিচের দিকে টানবে। এই ক্ষেত্রে তাহলে আমরা ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2as এই সূত্র ব্যবহার করে সেখান থেকে অন্তিম বেগ ভিটা বের করতে পারবো, তাই না। তার আগে আমাদের বের করে নিতে হবে যে এটা তো আমরা অভিকর্ষজ ত্বরণ এর জায়গায় এখানে আমরা অভিকর্ষজ ত্বরণ বসিয়ে দেব জি। তার আগে আমাদের বের করে নিতে হবে এই যে বিকর্ষণ বল এখানে কাজ করছে তার জন্য ওই জলকণাটা কিছু ত্বরণ লাভ করবে, সেই ত্বরণটা কত। যখনই জলকণাটা এই গোলক থেকে আলাদা হবে সেই অবস্থায় এদের মধ্যে যে বিকর্ষণ বল কাজ করবে সেটাকে আমরা বললাম প্রাথমিক বল, এটাকে বলবো F1 এবং জলকণাটা যখন এইখানে পৌঁছাবে 30 সেন্টিমিটার দূরে সেটাকে আমরা বললাম অন্তিম বল F2। এবার আমরা জানি কুলম্বীয় আকর্ষণ বা বিকর্ষণ বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে অর্থাৎ দূরত্বের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, তাই এই বলটা দূরত্বের সঙ্গে পরিবর্তনশীল, সেই জন্য আমাদের গড় বল বের করে নিয়ে তার যে ত্বরণ ওই গড় বল যে ত্বরণ সৃষ্টি করতে পারে সেটা আগে বের করে নেব। এই জি এর সঙ্গে সেই এ ড্যাশটা যোগ করে দিয়ে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে এখানে একটা তার যে অন্তিম বেগ ভি সেটা বের করতে পারবো। ওকে, তাহলে আমরা শুরু করলাম 16 নম্বর অঙ্ক। প্রথমত আমরা তাহলে বিকর্ষণ বলগুলো বের করে নিই। তাহলে লিখব যে গোলক ও জলকণার মধ্যে প্রাথমিক বল F1 ইজিক্যাল টু কে Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার মান বসিয়ে দিলে কে এর মান 9 × 10⁹ Q1 Q2
2.5 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু 10 টু দি পাওয়ার -9, এটা হলো 10 টু দি পাওয়ার -9। আর হয়ে গেল আমাদের। আচ্ছা, প্রাথমিক অবস্থায় আমরা জানি এই যে গোলকের যে সমস্ত আধান যখন আমরা বাইরে থেকে দেখব কেন্দ্রবিন্দুতে ধরে আছে বলে ধরে নিয়ে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে এদের মধ্যে সবচেয়ে মিনিমাম যেটা ডিস্টেন্স হতে পারে সেটা 20 সেন্টিমিটার থেকে সামথিং বেশি হবে। এটাকে আমরা 20 সেন্টিমিটার বা 21 সেন্টিমিটার ধরে করতে পারি। ওকে, তাহলে আমরা 20 সেন্টিমিটার ধরেই করে দিলাম। এখান থেকে এই দূরত্বটা হবে 20 সেন্টিমিটার। এবার 20 সেন্টিমিটারকে আমাদের মিটারে প্রকাশ করতে হবে। তাহলে হয়ে গেল আমাদের 0.2 মিটার স্কোয়ার। 20 সেন্টিমিটার সমান 20/100, এত মিটার সমান 0.2 মিটার। ওকে, আচ্ছা, এই গেল আমাদের F1। এবার আমরা বের করব, আচ্ছা এটাকে ক্যালকুলেশন করলে কত আসে, 562.5 ইন্টু 10 টু দি পাওয়ার 6 নিউটন। আচ্ছা, তারপরে আমরা অন্তিম বল বের করব। অন্তিম বল F2 ইজিক্যাল টু একই সূত্র। এবার একবারে মানগুলো বসিয়ে দিচ্ছি। 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু 10 টু দি পাওয়ার -9 ডিভাইডেড বাই, এখন ডিস্টেন্সটা কত হয়ে যাবে, এটা 20, এটা 30, 50, তাহলে 0.5 স্কোয়ার। এটাকে ক্যালকুলেশন করলে আসবে 90 ইন্টু 10 টু দি পাওয়ার 90 ইন্টু 10 টু দি পাওয়ার -6 নিউটন। ওকে, এবার আমরা বের করব তাহলে গড় বল F ইজিক্যাল টু F1 প্লাস F2/2 সমান 562.5 ইন্টু 10 টু দি পাওয়ার -6 প্লাস 90 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ডিভাইডেড বাই 2। এটা করলে আমরা পেয়ে যাব কত, এটা মুছে দিলাম, এটা করলে আমরা পেয়ে যাব 326.25 ইন্টু 10 টু দি পাওয়ার -6 নিউটন। এটা হলো আমাদের গড় বল। অতএব ত্বরণ কি হয়, ভর, বল বাই ভর F বাই M। এ ড্যাশ আমরা বের করছি, ইনিশিয়াল যে ত্বরণ। বল হলো এটা 32625 ইন্টু 10 টু দি পাওয়ার -6 বাই বস্তুর ভরটা কত দেওয়া হয়েছিল, 18 মিলিগ্রাম। ভর দেওয়া হয়েছিল 18 মিলিগ্রাম। এটাকেও ভরটাকে আমাদের SI সিস্টেমে নিয়ে যেতে হবে, কেজিতে নিয়ে যেতে হবে। তাহলে এটা হয়ে যাবে 18 ইন্টু 10 টু দি পাওয়ার -6 কেজি। এবার এটা বসিয়ে দিলাম, 18 ইন্টু 10 টু দি পাওয়ার -6। এটাকে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাই সেটা হলো 18.125 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই গেল আমাদের ইনিশিয়াল ত্বরণ। এরপর আমি এই অংশটা মুছে দিলাম। তাহলে এইবার আমরা গতির সমীকরণটা ব্যবহার করতে পারি। এটা করছিলাম আমরা 16 নম্বর। আমরা জানি v স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই ক্ষেত্রে আমাদের ভি স্কোয়ার, ইউটা হয়ে গেল 0, বস্তুটার কোনো ইনিশিয়াল বেগ থাকবে না, ত্বরণ থাকবে কিন্তু ইনিশিয়াল যে বেগ সেটা থাকবে না। তারপরে 2 এটা হয়ে যাবে এখানে জি প্লাস এ ড্যাশ, তারপরে এস। ওকে, অতএব ভি স্কোয়ার ইজিক্যাল টু 2 জিটা 2 ইন্টু জি 9.8, এর এসটা আমরা বের করলাম 18.125 ইন্টু এসটা হলো আমাদের এইটুকু, তাই না, 30 সেন্টিমিটার। আচ্ছা, এটা আমরা এসআই সিস্টেমে করছি, তাহলে 0.3। এটাকে গুণ করলে
আমরা যেটা পাবো এটাকে করলে আমরা পেয়ে যাব 2 × 27.925 × 0.3 = 16.75 এর মতো। ওকে, অতএব v = √16.75 = 4.06 এরকম আমাদের একটা রেজাল্ট আসবে মিটার/সেকেন্ড। ঠিক আছে, এবার যদি আমরা অপশানের সঙ্গে মিলাই তাহলে দেখতে পাবো যে এটা মোটামুটি সি অপশানের সঙ্গে মিলবে 3.66, ডি নম্বর 4.84 দেওয়া আছে, তাহলে কাছাকাছি অপশান হলো সি। তাহলে এর উত্তর হয়ে যাবে আমাদের সি, 3.66 মিটার/সেকেন্ড। যেহেতু আমরা গড় বল বের করেছি, সেই জন্য উত্তরের গড় বল বের করে ত্বরণ বের করেছিলাম, সেই জন্য উত্তরে সামান্য হেরফের আসতে পারে। ওকে, এরপর আমরা চলে গেলাম 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, দুটি বস্তুকণার ভর ও আধান সমান, এদের মান যথাক্রমে এম ও কিউ। কণা দুটিকে বায়ু মাধ্যমে 16 সেন্টিমিটার দূরত্বে রাখা হলে তারা কোনো বল অনুভব করে না, তাহলে Q/m এর মান কত হবে? আচ্ছা, দুটো বস্তুকণার ভর ও আধান দেওয়া আছে, কিউ ভর এম, কিউ আধান কিউ, বায়ু মাধ্যমে তাদের 16 সেন্টিমিটার দূরে রাখা হলে কোনো বল অনুভব করে না। অর্থাৎ যখন দুটো বস্তুকণাকে আমরা, যাদের ভরও আছে যাদের আধানও আছে, এই ক্ষেত্রে দুই ধরনের বল প্রযুক্ত হবে। একটা হবে নিউটনীয় মহাকর্ষ সূত্র অনুযায়ী মহাকর্ষ বল, এবং একটা হবে কুলম্বের সূত্র অনুযায়ী কুলম্বীয় আধান দুটো যেহেতু সমান, অর্থাৎ বিকর্ষণ বল। এই দুটো বল প্রযুক্ত হচ্ছে, অথচ বলা হয়েছে তাদের মধ্যে কোনো বল অনুভব হবে না। অর্থাৎ এই দুটো বলকে আমাদের সমান করে দিতে হবে, তাহলে কোনো বল অনুভব হবে না। এখান থেকে আমরা Q/m এর মান বের করতে পারবো। তাহলে এখানে একটা বস্তুকণা, এখানে একটা বস্তুকণা, যাদের ভর দেওয়া হয়েছে m, যাদের আধান দেওয়া হয়েছে q, আমরা দুটোই পজিটিভ ধরলাম। এবার আমরা জানি যে মহাকর্ষ বল হয় কি, মহাকর্ষ বল হয় আকর্ষণ বল, এবং যে কুলম্বীয়, এই দুটো আধানের মধ্যে, পজিটিভ আধানের মধ্যে কুলম্বীয় বল, এখানে বিকর্ষণ বল, এবং দুটি সম আধানের মধ্যে তড়িৎ বল হবে বিকর্ষণ বল। তাহলে মহাকর্ষ বল হবে আকর্ষণ আর কুলম্বীয় বল হবে বিকর্ষণ। এই দুটো বল পরস্পরকে নেগলেক্ট করে দিবে, ফলে আমরা এদের মধ্যে কোনো ধরনের বল পাবো না। এখান থেকে আমরা বের করার চেষ্টা করব Q/m এর অনুপাত কত হবে। কোশ্চেন নম্বর 17। আচ্ছা, এদের মধ্যে যে ডিস্টেন্স সেটা দেওয়া হয়েছে 16 সেন্টিমিটার। ওকে, এবার সর্বপ্রথম লিখব তাহলে আমরা যে প্রশ্নানুযায়ী m ভর ও q আধান বিশিষ্ট বস্তু দুটিতে কোনো বল প্রযুক্ত হবে না। অতএব আমরা বলতে পারি যে মহাকর্ষ বল সমান হবে তড়িৎ বল। আচ্ছা, মহাকর্ষ বল হয়ে গেল তাহলে G(m1 m2/r²), এটা সমান তড়িৎ বল K(q1 q2/r²). m1 m2 দুটোই হলো m1 সমান m2
m1 সমান সমান m2 হয়ে গেল আমাদের m, এবং q1 সমান সমান q2 হয়ে গেল q। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল আমাদের gm স্কোয়ার বাই আর স্কোয়ার, এবং এটা হয়ে গেল k এর মান 1/4 পাই এপসাইলন নট কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। এরপরে আমরা কি করতে পারি, এই আর স্কোয়ারের সঙ্গে এই আর স্কোয়ার কেটে যাবে। আচ্ছা, তারপরে কোনাকুনি গুণ করে দিই। তাহলে হয়ে গেল g4 পাই এপসাইলন নট m স্কোয়ার ইজ ইকাল টু কিউ স্কোয়ার, কিউ স্কোয়ার বাই m স্কোয়ার ইজ ইকাল টু 4 পাই এপসাইলন নট g। অতএব কিউ বাই এম ইজ ইকাল টু রুট ওভার 4 পাই এপসাইলন নট জি, 4 পাই এপসাইলন নট জি। এটা কোন অপশানে আছে? অপশান সি। এই গেল আমাদের 17 নম্বর কোশ্চেনের সমাধান। এরপর আমরা চলে যাব আমাদের 18 নম্বর কোশ্চেনে। দুটি অভিন্ন আধান ডি দূরত্বে অবস্থিত। তৃতীয় একটি আধানকে প্রথম আধান দুটির লম্ব সমদ্বিখণ্ডকের উপর এক্স দূরত্বে রাখা হলো। এক্স এর যে মানের জন্য তৃতীয় আধানটি সর্বাধিক বল অনুভব করবে তা হলো কে ইজিক্যাল টু বলা হয়েছে d/√2, বি ইজিক্যাল টু d/2, এবং সি নম্বরে এক্স ইজিক্যাল টু d/2√2। তারপরে ডি অপশানে বলা হয়েছে এক্স ইজিক্যাল টু d/2√3। ওকে, এইখানে দুটো অভিন্ন আধান যারা ডি দূরত্বে অবস্থিত তাদের লম্ব সমদ্বিখণ্ডকের উপর এক্স দূরত্বে অপর একটি আধানকে রাখা হয়েছিল, তাই না? এখন ওই আধান দুটো অন্য তৃতীয় আধানটির উপর বল প্রযুক্ত করবে। এই গেল আমাদের সিস্টেম। এখানে একটা আধান, এখানে একটা আধান, এদের মধ্যে দূরত্ব বলা হয়েছিল ডি, এবং তাদের দুটো অভিন্ন আধান। আচ্ছা, আধানের মান দেওয়া নেই, তাহলে আমরা ধরে নিলাম এখানেও প্লাস কিউ আধান আছে, এখানেও প্লাস কিউ আধান আছে। ঠিক আছে, এবং তৃতীয় একটি আধানকে এদের লম্ব সমদ্বিখণ্ডক, এর লম্ব সমদ্বিখণ্ডকের থেকে এক্স দূরে, এই ডিস্টেন্সটা আমরা ধরলাম এক্স দূরে অপর একটি আধান, এটা ধরলাম ক্যাপিটাল কিউ আধান এখানে রাখা হয়েছে। ঠিক আছে, তাহলে এই আধানটা এই আধানের উপর, যেহেতু আধানগুলো সম আধান, বিকর্ষণ বল প্রযুক্ত করবে এই অভিমুখে। এই আধানটাও এর উপর বিকর্ষণ বল প্রযুক্ত করবে, এটা ধরলাম এই অভিমুখে। এটাকে বললাম আমি F1, এটাকে বললাম আমি F2। আচ্ছা, এই বিন্দুটার নাম দিলাম এ, বি, এটা হলো আমাদের সি বিন্দু। ঠিক আছে, এটা হলো আমাদের সি বিন্দু। তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা যেহেতু লম্ব সমদ্বিখণ্ডক, এটা হয়ে যাবে আমাদের d/2, এটা হয়ে যাবে d/2, এটা হলো এক্স। হ্যাঁ, আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটাও হবে থিটা। কারণ এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা সমান, তাহলে এই কোণটাও কি হবে? সমান হবে। এবং এই যে দুটো ফোর্স যারা একে অপরের থেকে কিছু অ্যাঙ্গেলে কাজ করছে, এদেরকে আমরা উপাংশ বিভাজন করে নিতে পারি, তাই না? এবার কি করব, এই কিউটাকে আপাতত মুছে দিলাম, এই বরাবর একটা রেখা টানলাম, এই বলের একটা উপাংশ। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও হবে থিটা। তাহলে এই F1 বলের একটা উপাংশ এই বরাবর থাকবে, সেটা হচ্ছে F1 cos থিটা। এখানে যে আধান ছিল সেটা হলো, সেই আধানটা কোথায় লিখব? আচ্ছা, এদিকেই লিখি, কিউ। এখানে কত আধান ছিল? কিউ আধান ছিল। আর এই বলের এই লম্ব বরাবর একটা উপাংশ থাকবে, সেটাকে আমরা বলবো F1 sin থিটা। আচ্ছা, তারপরে এই বরাবর আমরা একটা রেখা টানলাম, এই যে বল যেটা F2 সেটারও দুটো উপাংশ হবে। এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হবে থিটা। কারণ এই রেখাটা সমান্তরাল, এই যে রেখাটা
অঙ্কন করলাম সেটা হবে এই রেখার সঙ্গে, নিচের রেখাটার সঙ্গে সমান্তরাল। তাহলে এই রেখাটা হয়ে গেল আমাদের ছেদক। এটা যদি থিটা হয় তাহলে এটাও হবে থিটা, এটা যদি থিটা হয় এটাও হবে থিটা। এবার F2কে যেদিকে থিটা থাকবে সেদিকে হলো কস, F2 কস থিটা, আর এদিকে হয়ে যাবে আমাদের F2 সাইন থিটা। তাহলে আমরা সি বিন্দুতে অবস্থিত কিউ আধানের উপর যে লব্ধি বল পাবো সেটা পাবো এই বরাবর, F1 সাইন থিটা এবং F2 সাইন থিটা। আর এই প্লাস কিউ আধান এবং সি বিন্দুতে অবস্থিত এই কিউ আধানের মধ্যে যে পরিমাণ বল প্রযুক্ত হবে এবং বি বিন্দুতে অবস্থিত প্লাস কিউ আধান ও সি বিন্দুতে অবস্থিত কিউ আধানের মধ্যে যে পরিমাণ বল প্রযুক্ত হবে সেটা হবে সমান, কারণ এই ডিস্টেন্সটা তো সমান। এ সি ইজিক্যাল টু বিসি, তাই না? এ সি ইজিক্যাল টু বিসি। অতএব আমি বলতে পারি যে F1 ইজিক্যাল টু হবে F2, এটাকে আমি F বলতে পারি, তাই না? এবং এদের মান যদি বের করি তাহলে কত হবে? আচ্ছা, তাহলে F1 হয়ে যাবে ক্যাপিটাল কিউ স্মল কিউ, এই ডিস্টেন্সটা কত? এ সি স্কোয়ার, এবং F2 হয়ে যাবে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই বি সি স্কোয়ার। দুটো এ সি বি সি যেহেতু সমান তাই আমরা বলতে পারি F1 F2 সমান। কমন F1 F2 যদি সমান হয় তাহলে F1 cos থিটা এবং F2 cos থিটা, যেহেতু থিটা এখানেও থিটা, তবে এই যে বল দুটো এরা পরস্পরকে প্রশমিত করে দিবে। শুধুমাত্র সি বিন্দুতে আমরা যে লব্ধি বলটা পাবো সেটা এই অভিমুখে পাবো। এই দুটো বল, এটা বল আর এটা বল পরস্পরকে ক্যান্সেল করে দিবে। তো 18 নম্বর কোশ্চেন। এবার আমরা কি করব? লিখব ধরি এ ও বি বিন্দুতে অবস্থিত প্লাস কিউ আধান সি বিন্দুতে অবস্থিত ক্যাপিটাল কিউ আধানের উপর F1 ও F2 বল প্রযুক্ত করছে এবং F1 এর উপাংশ বিভাজন করলে আমরা পাবো F1 cos থিটা এবং F1 sin থিটা, আর F2কে উপাংশ বিভাজন করলে আমরা পাবো F2 cos থিটা এবং F2 sin থিটা। যেহেতু F1 ইজিক্যাল টু F2, তাই বলের অনুভূমিক উপাংশ দুটি পরস্পরকে প্রশমিত করে দিবে। অর্থাৎ আমরা বলতে পারি F1 cos থিটা ইজিক্যাল টু হয়ে গেল F2 cos থিটা। এটা F1 cos থিটা, F2 cos থিটা পরস্পরকে প্রশমিত করে দিবে। আমরা শুধুমাত্র লব্ধি বল পেয়ে যাব এই F1 sin থিটা ও F2 sin থিটার জন্য। কমন? তো আমরা লব্ধি বল বের করছি এবার। অতএব সি বিন্দুতে লব্ধি বল F1, এটাকে F ড্যাশ বললাম, F1 sin থিটা প্লাস F2 sin থিটা। F1 F2 যেহেতু সমান, F1 F2কে আমরা কি ধরে নিব? F। অতএব F ড্যাশ ইজিক্যাল টু F sin থিটা প্লাস F sin থিটা সমান 2F sin থিটা। ওকে, এরপরে
আমরা কি করছি, 2f এর মান কত, এটা কিংবা এটা একই, ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই AC স্কোয়ার ইন্টু সাইন থিটা। এফ এর মান হলো এইটুকু, তারপরে আছে আমাদের সাইন থিটা। এবার আমরা সাইন থিটা বের করব। এই একটা সমকোণী ত্রিভুজ, হ্যাঁ, এখান থেকে এতটুকু অংশ, এখান থেকে এতটুকু অংশ, এটা d/2, এখান থেকে এতটুকু অংশ আমাদের একটা সমকোণী ত্রিভুজ, এটা হলো থিটা। তাহলে এটা হলো আমাদের লম্ব, এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ। অতএব সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, তাই না? লম্ব হলো x আর অতিভুজ হলো AC। তাহলে সাইন থিটা সমান সমান আমরা লিখতে পারি 2 ইন্টু ক্যাপিটাল কিউ স্মল কিউ AC স্কোয়ার ইন্টু x বাই AC। এটা করলে হয়ে যাবে 2 ক্যাপিটাল কিউ স্মল কিউ x বাই AC এর কিউব। দেখা যাচ্ছে, হ্যাঁ, AC এর কিউব। এইবার এই যে সমকোণী ত্রিভুজটা ছিল, এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে অতিভুজটাকে বের করে নেব। তাহলে AC সমান সমান কত হবে, AC সমান সমান আমরা বলতে পারি অতিভুজ স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ভূমিটা এটা হলো লম্ব, তাহলে এটা হয়ে গেল আমাদের x স্কোয়ার প্লাস d/2 তার স্কোয়ার এবং এর উপরে রুট ওভার, তাই না? এর উপরে রুট ওভার। আচ্ছা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি x স্কোয়ার প্লাস d²/4 এর উপরে হাফ, আচ্ছা, নিচে লিখে দিলাম x স্কোয়ার প্লাস d²/4 এর উপরে হাফ। এখন দেখা যাচ্ছে, তাহলে এই আমরা পেলাম AC এর একটা মান। এরপর কি করছি, এই অংশটা আমি মুছে দিলাম। তাহলে আমাদের যে f ড্যাশ সেটা 2 ক্যাপিটাল কিউ স্মল কিউ x বাই AC এর কিউব। AC হলো এটা, তাহলে এটা হচ্ছে x স্কোয়ার d²/4, এখানে কিউব আছে, এখানে হাফ আছে, তাহলে এটা হয়ে যাবে 3/2। এই গেল আমাদের f ড্যাশ, যেটা লব্ধি বল আমরা এখানে পেলাম। এরপরে অঙ্কে যেটা বলা হয়েছে যে x এর কোন মানের জন্য তৃতীয় আধানটি সর্বাধিক বল অনুভব করবে। এবার যখনই আমরা এই পদার্থবিদ্যার অঙ্কের ক্ষেত্রে সর্বাধিক কথাটা পাবো, যে x এর কোন মানের জন্য q এর কোন মানের জন্য সর্বাধিক বল অনুভব করবে, সেই ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম মিনিমা এর কনসেপ্টটা ব্যবহার করতে হবে। যখনই কোনো একটা ফাংশনের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ শূন্য হয়ে যায়, তখনই সেই ভ্যালুটা হয়ে যায় সর্বাধিক। ওকে, তাহলে আমরা কি করব, এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব। তাহলে এদিকে আমরা বলতে পারি যে f এর মান সর্বাধিক যখন df/dx = 0 হবে, df'/dx 0 হবে। ওকে, অতএব df'/dx = d/dx 2 ক্যাপিটাল কিউ স্মল কিউ x বাই x স্কোয়ার d, আচ্ছা এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, d²/4 3/2, এটা সমান সমান কত হবে, 0। এবার এটাকে ডেরিভেটিভ করতে গেলে আমাদের ব্যবহার করতে হবে UV মেথড। এই অংশটা আমি মুছে দিলাম, এটা লাগবে না আর। এবার কি ব্যবহার করতে হবে, আমাদের ব্যবহার করতে হবে
ইউভি মেথড। আমরা ডি বাই ডিএক্সের ইউ বাই ভি এই সূত্রটা জানি। এটা কি হয়, প্রথমত আমরা ভিকে কনস্ট্যান্ট রাখবো, ডি ইউ বাই ডিভি মাইনাস ইউকে কনস্ট্যান্ট রাখবো, ডি ভি বাই ডি এক্স এক্স নিচে ভি স্কোয়ার। আচ্ছা, তাহলে এই অংশটা হলো আমাদের ইউ, এই অংশটা হলো আমাদের ভি। এবার এই ফর্মুলা অনুযায়ী আমরা এটাকে ডেরিভেটিভ করব। আচ্ছা, তাহলে আমাদের এই অংশটা 2 ক্যাপিটাল কিউ স্মল কিউ সেটা কনস্ট্যান্ট, এটা বাইরে চলে গেল, 2 ক্যাপিটাল কিউ স্মল কিউ, এবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপরে ভি কনস্ট্যান্ট ইউ এর ডেরিভেটিভ, ভি কোনটা, এটা হয়ে গেল তারে এক্স স্কোয়ার ডি স্কোয়ার বাই 4 3/2। এবার এক্সের ডেরিভেটিভ করলে আমরা পাবো 1 মাইনাস, তারপরে আমরা এক্সটাকে কনস্ট্যান্ট রাখবো, এক্স ডেরিভেটিভ করব এই অংশটার, তাহলে পাওয়ারটা প্রথমে বসবে 3/2 এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4, তারপরে 3/2 মাইনাস 1। এবার ভিতরে ঢুকে ডেরিভেটিভ করলে আমরা পাবো 2x, এটা ডেরিভেটিভ হয়ে গেল 0। আর নিচে এই অংশটার স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 3/2 ইন্টু হাফ, 3/2 ইন্টু 2, এটা সমান সমান 0। ঠিক আছে, তাহলে এটা হলো 2 ক্যাপিটাল কিউ স্মল কিউ সেকেন্ড ব্র্যাকেট। এই অংশটাকে যদি আমরা এই পারে নিয়ে চলে যাই তাহলে টোটালটা 0 হয়ে যাবে, এটার সঙ্গে এই পারে 0 হয়ে যাবে। এবার এখানে কি থাকছে, এখানে থাকছে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার ডি স্কোয়ার বাই 4 3/2 মাইনাস, এখানে এই 2 এর সঙ্গে এই 2 কেটে যাবে, থাকলো 3x স্কোয়ার, আর এটাকে মাইনাস করলে আমরা পাবো হাফ ডি স্কোয়ার বাই 4, এটা হলো হাফ, 3 থেকে 2 মাইনাস করলে হাফ, এটা সমান সমান 0। এইটুকু আমরা পেলাম। আমাদের বের করতে হবে এক্সের মান, এক্স সমান সমান কত, যখন আমাদের বলটা সর্বাধিক। আচ্ছা, এই কালিটা নিলাম। এবার কোনো একটা ফাংশন যখন গুণ রূপে থাকে, এটার সঙ্গে এই অংশটা গুণ রূপে আছে, তাহলে এটা এদের উভয়ের মান 0। এর অর্থ হচ্ছে এই দুটো অংশ 0 হতে পারে, নয়তো এই সম্পূর্ণ অংশটা 0 হতে পারে। কিন্তু আমরা জানি যে আধানটা আমরা পজিটিভ ধরেছিলাম, এগুলো 0 নয়, অর্থাৎ এই অংশটা হবে 0। তাহলে এই অংশটাকে আমরা 0 ধরে নেব। 0 ধরে নিলে এটা সমান সমান হয়ে যাবে এটা। অতএব আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 3/2 সমান সমান 3x স্কোয়ার বাই ডি স্কোয়ার বাই 4 হাফ সমান সমান, আচ্ছা আমরা এটাকে সমান সমান ধরে করেছি, এটা সমান সমান হয়ে গেল এটা। এরপরে কি করতে পারি, এটাকে এই পারে নিয়ে আসবো, এটাকে এই পারে নিয়ে আসলে হয়ে যাবে নিচে। এবার নিচ থেকে এই অংশটা একই, তাহলে এটা হয়ে যাবে মাইনাস, অর্থাৎ এক্স স্কোয়ার বাই ডি স্কোয়ার বাই 4 3/2 মাইনাস হাফ, এদিকে থাকছে 3x স্কোয়ার সমান সমান, এটা করলে হয় 3/2 থেকে 1/2, 3/2 মাইনাস 1/2 করলে হলো 2, 3 মাইনাস 1 2/2 সমান সমান 1, অর্থাৎ এটা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 1 এক্স স্কোয়ার বাই, আচ্ছা এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4, এর পাওয়ারে থাকছে 1, তাহলে 1 না লিখলেও হবে, সমান সমান 3x স্কোয়ার। ওকে, এটা মুছে দিলাম। এরপর আমরা কি করব, এক্স, তাহলে এক্সটাকে এই পারে নিয়ে যাব, 3x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু ডি স্কোয়ার বাই 4, অতএব 2x স্কোয়ার
ইজ ইকাল টু ডি স্কোয়ার বাই 8 ডি স্কোয়ার বাই 4, অতএব এক্স স্কোয়ার ইজ ইকাল টু ডি স্কোয়ার বাই 8, এটা এখানে এসে গুণ হয়ে গেল 8, অতএব এক্স ইজ ইকাল টু রুট ওভার ডি স্কোয়ার বাই 8 ইজ ইকাল টু ডি বাই 2 রুট 2। 8কে ভাঙিয়ে দিলে আমরা পাবো 4, এটাকে ভাঙলে 2, অর্থাৎ 2 রুট 2 সমান সমান 2 রুট 2। এটা কোন অপশানে আছে? এক্সের মান আমাদের কত হবে? ডি বাই 2 রুট 2। এটা আছে অপশান সি। এটা একটা অঙ্ক সমাধান করলাম, অনেক বড় ছিল অঙ্কটা, ঠিক আছে। 19 নম্বর অঙ্ক, +2q ও -q আধান বিশিষ্ট দুটি একই ধরনের ধাতব বল পরস্পর থেকে d দূরত্বে থেকে F বল প্রয়োগ করছে। বল দুটিকে একটি ধাতব তার দ্বারা যুক্ত করা হলো, তারপর সরিয়ে দেওয়া হলো। এখন ধাতব বল দুটির মধ্যে ক্রিয়াশীল বল, আচ্ছা প্রথমে একটা +2q এবং একটা -q আধান ছিল। এদের মধ্যে যেহেতু পজিটিভ নেগেটিভ আছে, তাহলে আকর্ষণ বল কাজ করবে, যেটা বলা হয়েছিল এফ। এবার তাদেরকে তার দিয়ে যুক্ত করা হলো, ফলে তারা আধান বন্টন করবে। এরপরে বলা হয়েছে যে তাদের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে, কমন। তাহলে এখানে একটা আধান আছে যেটা +2q এবং এখানে একটা আধান আছে যেটা -q। এদের মধ্যে প্রথমত কত বল কাজ করছিল? এফ। হ্যাঁ, এদের দূরত্ব দেওয়া হয়েছে ডি। প্রথমত এফ বল কাজ করছিল, তারপরে তাদের তার দিয়ে যুক্ত করে দেওয়া হলো। তার দিয়ে যুক্ত করলে তাদের মধ্যে আধান বন্টন হবে, তারা সম আধানযুক্ত কণায় পরিণত হবে, যেহেতু একই ধরনের বল দুটো, তাই না? তাদের বিভবের সমান তারা আধান বন্টন করবে। এবার একই ধরনের যদি আধান দুটো হয়, একই ধরনের যদি আধান দুটো হয়, বল দুটো হয়, একই আকৃতি বিশিষ্ট হয়, তাহলে তারা সম আধানযুক্ত গোলকে পরিণত হবে। আচ্ছা, 19 নম্বর। তো আমরা কি করব, যে তাদের মধ্যে যে প্রাথমিক বল এফ আগে সেটা নির্ণয় করে নিই। লিখব যে +2q ও -q আধান বিশিষ্ট গোলক দুটির মধ্যে বল F ইজ ইকাল টু 2q বাই ডি স্কোয়ার সমান সমান 2q স্কোয়ার বাই ডি স্কোয়ার, এইগুলো আমাদের F। এখন তার দিয়ে যুক্ত করলে সম আকৃতির দুটো গোলক সম আধান বিশিষ্ট কণায় পরিণত হবে। লিখব যে গোলক দুটিকে, আচ্ছা, সম আকৃতির মানে একই ধরনের লেখা ছিল, অর্থাৎ সম আকৃতির আমরা বলতে পারি, সম আকৃতির গোলক দুটিকে তার দিয়ে যুক্ত করলে তাদের আধান হবে সমান। ওকে, এই কনসেপ্টটা আমরা তখনই ব্যবহার করতে পারবো যখন গোলক দুটোর আকৃতি সমান হবে। যদি তাদের আকৃতি সমান না হয় তাহলে কিন্তু আধান সমান হবে না। কমন, সমান আকৃতির বস্তুর ক্ষেত্রেই আমরা বলতে পারবো যে তাদের মধ্যে তার দিয়ে যুক্ত করলে তাদের আধানও সমান হবে, না হলে কিন্তু হবে না। সবসময় আমরা দুটো গোলককে যখন তার দিয়ে যুক্ত করব, তাদের কোন জিনিসটা সমান হবে? বিভবটা সমান হবে। যতক্ষণ পর্যন্ত না তাদের বিভব সমান হবে ততক্ষণ পর্যন্ত তারা আধান বন্টন করবে। কিন্তু দেখা গেছে যদি আকৃতি সমান হয় তাহলে তাদের আধানও সমান হয়। তাই এই কনসেপ্টটা আমরা সরাসরি ব্যবহার করে দিলাম, ঠিক আছে। এবার আধান কত হবে? অতএব প্রত্যেকটি গোলকের মধ্যে আধান, একটাতে ছিল +2q, একটাতে -q, এটা সমানভাবে বন্টিত হয়ে যাবে।
তাহলে থাকবে Q/2। প্রত্যেকটা গোলকের মধ্যে কত আধান থাকবে এখন? Q/2। ঠিক আছে, Q/2 আধান থাকবে। অতএব এখন আধান বন্টন হওয়ার পর, অতএব তার দিয়ে যুক্ত করার পর, তার দিয়ে যুক্ত করার পর গোলক দুটির মধ্যে বিকর্ষণ, গোলক দুটির মধ্যে তড়িৎ বল লিখে দিলাম, তড়িৎ বল, এটাকে বললাম আমি F ড্যাশ, সেটা হবে Q/2 ইন্টু Q/2 বাই দূরত্ব তো একই আছে d স্কোয়ার সমান সমান Q²/4d²। এবার আমাদের উত্তরটা এই F এর টার্মে দেওয়া আছে, তাহলে F সমান সমান আমাদের এটা 2Q²/d²। এবার যদি এখানে আমরা 2 লিখি, Q² লিখি আর d² লিখি, এখানে একটা 4 ছিল আর অতিরিক্ত একটা 2 আমরা নিয়েছি, তাহলে কি করব, এখানে একটা 2 গুণ করে দিব। এবার এই অংশটা এইটুকু অংশ হয়ে যাবে আমাদের F, তাহলে আমরা লিখব F আর নিচে 4 দুগুণি 8 F/, তাহলে F ড্যাশ আমরা পেলাম F/8। এটা আছে অপশান ডি, এটা আছে অপশান ডিতে কমন। এই গেল আমাদের 19 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা চলে গেলাম 20 নম্বর অঙ্কে। 20 নম্বর এমসিকিউয়ে বলা হয়েছে আর ও 2R ব্যাসার্ধের দুটি বিচ্ছিন্ন ধাতব নিরেট গোলককে এমনভাবে আহিত করা হলো যে তাদের একই ধরনের আধান ঘনত্ব সিগমা হয়। গোলক দুটি পরস্পর থেকে অনেক দূরে অবস্থিত। একটি সরু পরিবাহী তার দিয়ে তাদের যুক্ত করা হলো। বড় গোলকটির নতুন আধান ঘনত্ব কত হবে? আচ্ছা, পরে আধান ঘনত্ব জিজ্ঞাসা করা হয়েছে। দুটি গোলক, তাদের ব্যাসার্ধ দেওয়া হয়েছে আর ও 2R এবং তাদের এমনভাবে আহিত করা হয়েছে যেন তাদের আধান ঘনত্ব সমান হয়। এবার গোলকের ক্ষেত্রে আমরা জানি আধান ঘনত্বের ফর্মুলা কি হবে? আধান ঘনত্ব সিগমা ইজিক্যাল টু আধান বাই তার ক্ষেত্রফল, তাই না? এবার 20 নম্বর, দুটো গোলক আগে এঁকে নিলাম আমি, একটার ব্যাসার্ধ R আর একটার ব্যাসার্ধ 2R। এটার ব্যাসার্ধ R আর এটার ব্যাসার্ধ 2R। এদের এমনভাবে আহিত করা হয়েছে যাতে তাদের আধান ঘনত্ব সমান হয়। ধরলাম এর মধ্যে প্রথমত আধান আছে Q1, এর মধ্যে প্রথমত আধান আছে Q2। এরপরে এদের তার দিয়ে যুক্ত করা হলো, এরপরে এদের তার দিয়ে যুক্ত করা হলো, এটা হলো 2R। তখন এর মধ্যে যে আধান সেটাকে বললাম Q1 ড্যাশ আর এটা হচ্ছে Q2 ড্যাশ। আমাদের এই Q2 ড্যাশ সমান সমান কত সেটা বের করতে বলেছে। আচ্ছা, Q2 ড্যাশ সেটা বের করব, সেটা কত বের করব, এর সঙ্গে এর ফলে এখানে যে আধান ঘনত্ব সিগমা ড্যাশ সেটা কত হবে সেটা বের করব। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা প্রথমত কি করি যে এই দুটো গোলকের ক্ষেত্রেই আধান ঘনত্ব প্রথমত বলে দেওয়া আছে সিগমা। তাহলে লিখব যে ধরি প্রথম গোলকের আধান Q1 ও দ্বিতীয় গোলকের আধান Q2 কমন। এরপরে এখানে আধান ঘনত্ব, তাই প্রথম গোলকের আধান ঘনত্ব সিগমা ইজিক্যাল টু আধান বাই এরিয়া, আধান বাই 4πr²। অতএব এখান থেকে আমরা বলতে পারি Q1 ইজিক্যাল টু সিগমা 4πr²।
একই রকমভাবে আমরা দ্বিতীয় গোলকের জন্যও বের করব। দ্বিতীয় গোলকের আধান ঘনত্ব, এটাও সিগমা, এটাও সমান সমান হবে Q1। আচ্ছা, এখানে আধান কত ধরেছি আমরা? Q2 বাই 4 পাই, এটা 2R তার স্কোয়ার, যেহেতু দ্বিতীয় গোলকটার ব্যাসার্ধ 2R। ওকে, এটা মুছে দিলাম। তাহলে এটা হয়ে যাবে আমাদের Q2 বাই 4 2 16, 2 স্কোয়ার করলে 4, 4 4 16 পাই আর স্কোয়ার। অতএব Q2 ইজিক্যাল টু সিগমা 16 পাই আর স্কোয়ার। তাহলে প্রথম গোলকের আধান পাচ্ছি আমরা এটা, এবং দ্বিতীয় গোলকের আধান পাচ্ছি আমরা এইটা। এবার তার দিয়ে যুক্ত করলে, যেহেতু এখানে গোলক দুটো আকৃতি সমান না, তাদের ব্যাসার্ধের ডিফারেন্স রয়েছে, ফলে তাদের আধান পরবর্তীকালে তার দিয়ে যুক্ত করার পর কিন্তু সমান হবে না। এখানে কোন জিনিসটা সমান হবে? বিভবটা সমান হবে। লিখব তার দিয়ে যুক্ত করার পর গোলক দুটির বিভব হবে সমান, তাই না? তার দিয়ে যুক্ত করার পর আমরা কি পাবো? গোলক দুটির বিভব সমান হয়ে যাবে। এরপর যদি বিভব সমান হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি V1, আচ্ছা এদিক থেকে লিখছি V1 সমান সমান হয়ে যাবে আমাদের V2। এবার বিভব সমান সমান আমরা যদি সিজিএস পদ্ধতিতে বের করি তাহলে জানি বিভব সমান সমান কি হয়? আধান বাই তার ব্যাসার্ধ, তাই না? অতএব V1 সমান সমান হয়ে গেল প্রথম, আচ্ছা এই যে অবশিষ্ট আধান, অবশিষ্ট আধান এটা ধরা হয়নি, এটা আমরা ধরে নিতে পারি এখানে যে তার দিয়ে যুক্ত করার পর এই যে প্রথম গোলকের আধান সেটা হবে Q ড্যাশ, এবং তার দিয়ে যুক্ত করার পর দ্বিতীয় গোলকের যে আধান সেটা হবে Q2 ড্যাশ, ঠিক আছে? তাহলে বিভব সমান প্রথম গোলকের বিভব Q1 ড্যাশ বাই তার ব্যাসার্ধ, এটা সমান সমান হয়ে যাবে Q2 ড্যাশ বাই তার ব্যাসার্ধ 2R। সিজিএস পদ্ধতিতে লিখলাম, ঠিক আছে? এবার আর কেটে যাবে, অতএব এখান থেকে আমরা পাচ্ছি Q1 ড্যাশ ইজিক্যাল টু Q2 বাই 2, Q2 ড্যাশ বাই 2, এটা আমরা জানি যে এই যে সিস্টেমটা নিয়ে আমরা কাজ করছি সেখানে প্রথমে কিছু আধান দেওয়া ছিল, পরে এদেরকে তার দিয়ে আমরা যুক্ত করেছি, তাতে আধানের পরিমাণ তো বেড়ে যাবে না, আধান সবসময় কি থাকবে? কনজার্ভ থাকবে, তাই না? অতএব প্রথমে সিস্টেমটার মধ্যে যতটুকু আধান ছিল এখনও সিস্টেমটার মধ্যে ততটাই আধান অবশিষ্ট থাকবে, তাই না? এর ফলে আমরা লিখতে পারি যে আধানের সংরক্ষণ নীতি অনুযায়ী প্রাথমিক আধান Q1 প্লাস Q2 ইজিক্যাল টু Q1 ড্যাশ প্লাস Q2 ড্যাশ, তাই না? প্রথমে যে আধান ছিল শেষেও তাই আধান থাকবে, শুধুমাত্র আধানের বন্টন হয়ে গেছে। আচ্ছা, এবার Q1 Q2 এর মান আমরা বের করেছিলাম, তাই না? Q2 হচ্ছে এটা, আর Q2 হলো এটা হলো দ্বিতীয় গোলকের আধান, আর প্রথম গোলকের যে আধান Q1 যেটা বের হয়েছিল সেটা ছিল সিগমা 4 পাই আর স্কোয়ার, এটা ছিল প্রথম গোলকের আধান, আর এটা হলো দ্বিতীয় গোলকের আধান। এবার এটা আমরা বসিয়ে দেবো এখানে। Q1 হলো সিগমা 4 পাই আর স্কোয়ার, আর Q2 হলো সিগমা 16 পাই আর স্কোয়ার। আচ্ছা, আমরা কোনটা বের করব?
Q2টা বের করব, তাই Q1টা সমান সমান লিখে দিই, এটা Q2 ড্যাশ বাই 2 প্লাস Q2 ড্যাশ, এটাকে যোগ করলে হয়ে যাবে 20 পাই আর স্কোয়ার সিগমা, আর এটাকে করলে হয়ে যাবে লসাগু করলে 3 সিগমা Q2 ড্যাশ বাই 2। আচ্ছা, আমরা এটা বের করব, তাহলে এটাকে কোনাকুনি গুণ করে দিই, অতএব 3 Q2 ড্যাশ ইজ ইকুয়াল টু 40 পাই আর স্কোয়ার সিগমা, এটা পাচ্ছি। এটাকে কোনাকুনি গুণ করে দিলাম, এটা সমান সমান এটা। আমরা Q2 বের করব, Q2 ড্যাশ ইজ ইকুয়াল টু এটা বাই এটা 40 পাই আর স্কোয়ার সিগমা বাই 3 কমন। এখন আমাদের বের করতে বলেছে যে বড় গোলকের আধান ঘনত্ব, অতএব লিখব যে বড় গোলকের আধান ঘনত্ব সিগমা ড্যাশ ইজ ইকুয়াল টু আধান Q2 ড্যাশ বাই তার ক্ষেত্রফল। আধান কত? এটা 40 পাই আর স্কোয়ার সিগমা বাই 3, আর ক্ষেত্রফল বড় গোলকের ক্ষেত্রে হয়ে গেল 4 পাই 2 আর তার স্কোয়ার। বড় গোলকের ব্যাসার্ধ ছিল 2 আর। এবারে ক্যালকুলেশন করব, তাহলে এটা হলো 40 পাই আর স্কোয়ার সিগমা বাই, এখানে হয়ে গেলো 4, 3 ইন্টু 4 ইন্টু 4 পাই আর স্কোয়ার। এবার এই পাই আর স্কোয়ারের সঙ্গে পাই আর স্কোয়ার কেটে গেল, 4 দিয়ে 40কে কেটে দেবো, থাকবে 10, এটা দিয়ে 2 দিয়ে কেটে দেবো, এটা থাকবে 5, এটা থাকলো 2, তাহলে আমরা কি পাচ্ছি 5 আর নিচে 3 দুগুণি 6 সিগমা। তাহলে আমাদের সিগমা ড্যাশ বের হয়ে গেলো 5/6 সিগমা। এই গেল আমাদের উত্তর। এটা কোন অপশানে আছে? এটা আছে অপশান এ, এটা গেল আমাদের অপশান এ। ঠিক আছে, তাহলে 20 নম্বর অঙ্ক সমাধান আমরা দেখলাম। এরপর আমরা চলে যাব আমাদের 21 নম্বর কোশ্চেন। 21 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? মহাকর্ষীয় বল, তড়িৎ চুম্বকীয় বল ও নিউক্লিয় বলের তুলনা করলে অনুপাত কত হবে? আচ্ছা, এই মহাকর্ষীয় বল, তড়িৎ চুম্বকীয় বল ও নিউক্লিয় বলের প্রাথমিক ধারণা আমরা ক্লাস 11-এর যে প্রথম চ্যাপ্টার সেখানে করেছিলাম। আমরা জানি আমাদের এই মহাবিশ্বের মধ্যে 4 ধরনের বল অবস্থিত, যার এই 4 ধরনের বলের দ্বারাই সমস্ত ক্রিয়া প্রতিক্রিয়াগুলো নিয়ন্ত্রিত হচ্ছে, তাই না? 4 ধরনের ফান্ডামেন্টাল বল অবস্থিত। তো আমরা চলে গেলাম 21 নম্বর। আমাদের মহাবিশ্বের মধ্যে বল বলতে যে 4 ধরনের বলের কথা আমরা পড়ব, বল একটা হলো মহাকর্ষ বল, তারপরে হয়ে গেল আমাদের তড়িৎ চুম্বকীয় বল, 3 নম্বর হয়ে গেল আমাদের স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, নিউক্লিয় বল, তারপরে হয়ে গেল উইক নিউক্লিয়ার ফোর্স, দুর্বল বল। ঠিক আছে, এই 4 ধরনের বল। এর মধ্যে সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল, এটা হয়ে গেল আমাদের সবচেয়ে দুর্বলতম বল। আর নিউক্লিয় বল হয়ে গেল সবচেয়ে শক্তিশালী বল। এই মহাকর্ষ বলের তুলনায় যেটা তড়িৎ চুম্বকীয় বল, সেটা 10⁻36 অথবা 10⁻37 গুণ বড়, এত গুণ এই মহাকর্ষ বলের তুলনায়। আর যেটা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, এটা মহাকর্ষ বলের তুলনায় 10⁻38 কিংবা 10⁻39 গুণ বড়। ওকে,
আর দুর্বল বল মহাকর্ষ বলের থেকে স্ট্রং। কমন মহাকর্ষ বল আমরা নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী বের করতে পারবো, তড়িৎ চুম্বকীয় বল আমরা কুলম্বের সূত্র অনুযায়ী বের করতে পারবো, কিন্তু নিউক্লিয় বল ও দুর্বল বল এটা কিন্তু কোনো নিউক্লিয় বলটা বিশেষ করে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে কাজ করে, প্রোটনের মধ্যে যে বল, নিউট্রনের মধ্যে যে বল, সেটা মূলত মিশ্রণ কণার আদান প্রদানের জন্য ঘটে থাকে। এবং দুর্বল বলটা যখন তেজস্ক্রিয় পরমাণুর মধ্যে বিটা বিঘটন ঘটে থাকে সেই ক্ষেত্রে এই দুর্বল বল কাজ করে থাকে। ওকে, তাহলে এই যে অনুপাতটা আমরা কত পাবো, 1:10⁻37 10⁻39। এটা গেল আমাদের অপশান বি। এরপর আমরা চলে গেলাম আমাদের 22 নম্বর কোশ্চেনে। 22 নম্বর কোশ্চেনে বলা হয়েছে স্থির তড়িৎ আকর্ষণ বল একটি। আমরা এই স্থির তড়িৎ আকর্ষণ বল জানি, এটা যে অপশানগুলো দেওয়া হয়েছে স্বল্প পাল্লার বল, সংরক্ষী বল, নিউক্লিয় বল না অসংরক্ষী বল। স্থির তড়িৎ আকর্ষণ বল অনেক দূর পর্যন্ত কাজ করতে পারে, এটা এক ধরনের সংরক্ষী বল, তাহলে এটা হবে অপশান বি, সংরক্ষী বল। সংরক্ষী বল অর্থাৎ এটা পথের উপর নির্ভর করে না, সংরক্ষী বল। ঠিক আছে, মহাকর্ষ বলটাও কিন্তু সংরক্ষী বল, স্থির তড়িৎ আকর্ষণ বলটাও সংরক্ষী বল, এটা পথের উপর নির্ভর করে না। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকে আমি ক্লাসটা এখানেই শেষ করছি। আমি চেষ্টা করছি খুব দ্রুত নেক্সট পার্টগুলো আপলোড করে দেওয়ার। ধন্যবাদ।